জীবন যে সত্যি কঠিন তা 2 মাস যেতে না যেতেই বেশ টের পেতে লাগলো মিতা আর বিজয়। বেশ কয়েকদিন একবেলা করে খেয়ে কাটলো তাদের। খাওয়ার মধ্যেও একটু আলু সেদ্ধ আর ভাত। দুজনের চেহারাই শুকিয়ে খ্যাংরা কাঠির মতো হয়ে গেল। ঘরের টুকটাক ফার্নিচার যা ছিল কম দামে সেগুলোও প্রতিবেশীদের কাছে বিক্রি করে দিয়েছে। আর কিছু নেই যে বিক্রি করে অন্তত 2 দিন চালাতে পারবে। অনেক খোঁজাখুঁজি করেও দোকানের সেলসম্যানের একটা কাজ পর্যন্ত জোগাড় করতে পারল না বিজয়। তার হতাশ মুখ দেখে বুকটা ফেটে যেতে লাগলো মিতার। মিস্টার দত্তর কথা মনে পড়ল মিতার। তিনি বলেছিলেন মিতা যদি তার সঙ্গে হোটেলে রাত কাটাতে রাজি না হয় তাহলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। এখন সেই কথা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে। কোথাও কোনো কাজ পাচ্ছে না বিজয়। এখনও হয়তো মিস্টার দত্তর প্রস্তাবে রাজি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সে ঠিক করল এবার সে বেরোবে কাজ খুঁজতে। লোকের বাড়ির রান্নাবান্না বা ঝিয়ের কাজ যা পাবে তাই করবে। মিতার কথা শুনে বুক ভেঙে গেল বিজয়েরও। নিজেকে বড় অপদার্থ মনে হলো তার। স্ত্রীর দায়িত্ব পর্যন্ত নিতে পারল না সে। মিতাকে জড়িয়ে ধরে চুপচাপ অনেকক্ষণ বসে থাকলো সে। কিচ্ছু ভেবো না, কিচ্ছু হবে না আমার। হতেও তো পারে কোনো কাজ জুটে গেল। বিজয়কে সান্ত্বনা দিল মিতা। মনে রাখবে, নিজের সম্মান সবার আগে। দরকার হলে ভিক্ষে করে খাবো। মিতাকে সাবধান করে দিল বিজয়। মলিন হেসে ঘাড় নাড়ল মিতা। এই জন্যই বিজয়কে এত ভালোবাসে সে। সে জানে এমন অনেক স্বামী আছে যারা এরকম দুর্দিনে স্ত্রীকে সওদা করতে দুবার ভাববে না। কিন্তু প্রাণ গেলেও মিতার সঙ্গে এরকম কিছু হতে দেবে না বিজয়। যাই হোক, সকাল থেকে এদিক ওদিক ঘুরে বেড়ালো মিতা। পাশেই যে 2টো বড় হাউসিং আছে সেখানে গিয়ে খোঁজ খবর নিল, যদি কাজের লোকের প্রয়োজন হয় কারো। 5-6 জন না বলার পর এক মহিলা বললেন এই মাসের শেষে তার কাজের মাসিকে ছাড়িয়ে দেবেন, তখন যেন যোগাযোগ করে মিতা। মাস শেষ হতে এখনও 19 দিন বাকি। হতাশ হয়ে গেল মিতা। রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের খাওয়ার দোকানগুলোতেও জিজ্ঞেস করলো যদি বাসনকোসন ধোয়ার লোক লাগে, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখতে পেল না। দুপুরের গনগনে আঁচে ঘুরতে ঘুরতে একসময় মিতার মনে হলো আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না সে। পেটে খিদের আগুন, মাথার ওপর প্রচণ্ড সূর্যের তেজ, সব মিলিয়ে প্রাণটা কেমন আইঢাই করতে লাগলো মিতার। একসময় চোখে অন্ধকার দেখতে দেখতে মাটিতে লুটিয়ে পড়ল সে। অনেকক্ষণ পর যখন চোখ খুলল মিতা দেখল একটা দোকানের বেঞ্চে শুয়ে আছে সে। ধড়ফড় করে উঠে বসতে যেতেই একজন বেশ বয়স্ক লোক তাকে বললেন, সাবধানে মা। তারপর হাত ধরে ধীরে ধীরে উঠিয়ে বসালেন মিতাকে। উঠে বসে চারদিকে ঘাড় ঘুরিয়ে মিতা দেখল একটা কেক পাউরুটির দোকান। ছোটোখাটো হলেও স্টক বেশ ভালো। বয়স্ক ভদ্রলোক হয়তো মিতার মুখ দেখে কিছু বুঝতে পারলেন। জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে, কিছু খাবে? তার দরদ ভরা গলা শুনে মিতার ভেতর যেটুকু কুণ্ঠা ছিল তা চলে গেল। ঘাড় নেড়ে হ্যাঁ বলল সে। কেক খেতে খেতে সে শুনল যে এই দোকানের সামনেই মাথা ঘুরে পড়ে গেছিল সে। দোকানে তখন 2জন কাস্টমার ছিল। তারাই ধরাধরি করে তুলে এনে দোকানের বেঞ্চে শুইয়ে দিয়েছে মিতাকে।
মন দিয়ে লোকটার কথা শুনছিল মিতা। মানুষটার গলার স্বরে অদ্ভুত একটা মায়া আছে, যেন কত আপনজন। বড্ড মিষ্টি ব্যবহার, বেশ বয়স্ক। তিনি নাকি একাই এই দোকানটা চালান। একমাত্র ছেলে বিদেশে থাকে, কিন্তু তার প্রায় সময় হয় না বাবার খোঁজ খবর নেওয়ার। এই দোকানটাই আমার সব, বুঝলে মা। ভাগ্যিস ছেলের কথায় কান না দিয়ে এই দোকানটা খুলেছিলাম, না হলে একা থাকতে থাকতে অন্তত 5-6 বছর আগেই মরে যেতাম আমি। এখন এই দোকানটাই আমার সব, আমার জীবনী শক্তি, হেসে বললেন বয়স্ক মানুষটি। কাকু, বলছিলাম কি, আপনার তো অনেক বয়স হয়েছে, একা একা আর কত কাজ করবেন? আমাকে আপনার দোকানে রাখুন না কাজ করতে। প্রথমে খানিক না না করলেও এক প্রকার জোর করেই বুড়োর দোকান পরিষ্কার করার কাজটা আদায় করে নিল মিতা। সঙ্গে টুকটাক যা হেল্প লাগবে সব করে দেবে। প্রশ্রয়ের হাসি হেসে মিতাকে পরদিন থেকেই কাজে আসতে বললেন তিনি। মনের আনন্দে বাড়ি ফিরে গেল মিতা। প্রথম দিন কাজে এসেই কাকুর মন জয় করে নিল মিতা। বয়স্ক মানুষটিও যেন মিতাকে পেয়ে খুব খুশি। দুজনে বেশ কিছুক্ষণ গল্প করল তারা। প্রথম দিন কাজ করে মিতা খুব খুশি হলো। কাকু অর্থাৎ রথীনবাবু যেন ঠিক এক স্নেহশীল পিতার মতো মিতাকে গ্রহণ করলেন। দুদিন যেতে না যেতেই মিতা কাকুকে বুদ্ধি দিল, দোকানে যদি চা আর কফি রাখা হয় আর বাইরেটা দুটো চেয়ার টেবিল পেতে দেওয়া যায় তাহলে বেশ ভালো হবে। কিন্তু শারীরিক অক্ষমতার দোহাই দিয়ে কিছুতেই রাজি হলেন না কাকু। কিন্তু মিতা না ছোড়বান্দা। কাকুর এত ভালোবাসার দোকানের যদি আরও শ্রীবৃদ্ধি হয় তো ক্ষতি কী? মাসখানেকের মধ্যে কাকুকে রাজি করিয়ে ফেলল সে। কথা দিল চা আর কফির পাট পুরোপুরি তার দায়িত্ব, যদি লস হয় তো সেটাও। এরপর কাকুর অনুমতি নিয়ে একদিন বিজয়কেও সঙ্গে নিয়ে চলে এলো সে। শুরু হলো এক নতুন অধ্যায়। কয়েকদিনের মধ্যেই একেবারে ভোল পাল্টে ফেলল রথীনবাবুর প্রিয় কেকস অ্যান্ড বেকস। বাইরে রঙিন ছাতার তলায় কয়েকটা চেয়ার টেবিল পেতে দিতেই লোকজন আসতে শুরু করলো। বসে চা, কফি, কেক, বিস্কুট খেতে লাগলো। খুব খুশি হয়ে গেলেন রথীনবাবু। তার প্রিয় দোকানে এখন প্রায় সারাক্ষণই কাস্টমার থাকে। নানা রকম কেক আর কুকিজে শেলফগুলো সব ভর্তি। বিক্রিও অনেক বেড়ে গেছে। মিতাকে তিনি লক্ষ্মী মা বলে ডাকেন আজকাল। বিজয় আর মিতাও খুব খেয়াল রাখে রথীনবাবুর। 4-5 মাসের মধ্যেই ধীরে ধীরে বিজয় আর মিতার অবস্থার উন্নতি হতে শুরু করলো। তাদের মিষ্টি ব্যবহারে কাস্টমাররাও খুশি হয়, তাই দেখে মন ভরে যায় তাদের সবার। কিন্তু মিতা আর বিজয়ের খুশি বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন রথীনবাবু। বিজয় নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করল। আত্মীয় স্বজনকে খবর দেয়া হলো। বিদেশ থেকে যেদিন ছেলে এসে পৌঁছালো তার পরদিনই মারা গেলেন রথীনবাবু। বিজয় আর মিতা বুঝতে পারল যেমন করে সৌভাগ্য এসেছিল আবার তেমন করেই তাদের ছেড়ে চলে গেল। দ্বিতীয়বারের জন্য যেন পিতৃহারা হলো মিতা। মনে মনে খুব কষ্ট পেল সে। এদিকে বাবার শ্রাদ্ধ শান্তি মিটে যেতেই দোকান বিক্রির জন্য উঠে পড়ে লাগলো রথীনবাবুর ছেলে অভি। জানতে পেরেই ছুটে গিয়ে তার হাতে পায়ে ধরল বিজয় আর মিতা। অভির মুখে একটাই কথা, ন্যায্য দাম দিয়ে কিনতে পারলে কিনে নাও, কিন্তু এত টাকা কোথায় পাবে তারা? কোনো কথা শুনতে রাজি হলো না অভি।
মিতা আর বিজয়ের অনেক অনুরোধ উপরোধ কান্নাকাটির পর অভি বলল সে একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিতে পারে, শুধু সেটা নিয়ে দোকানটা কিনতে পারে বিজয়। চিন্তায় পড়ে গেল বিজয়। তারাই তো এক প্রকার সহায় সম্বলহীন, লোন শোধ করবে কি করে? কোনো কিছু ভাবার দরকার নেই, রাজি হয়ে যাও, জান প্রাণ লাগিয়ে কাজ করব। এখন যা পরিশ্রম করছি তার 3 গুণ পরিশ্রম করব। তারপরও যদি দোকানটা দাঁড় করাতে না পারি, তাহলে দুজনে মিলে একসঙ্গে আত্মহত্যা করব। বিজয়ের হাত ধরে বলল মিতা। তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল বিজয়। এত অভাব অনটন পেরিয়ে এসেছে তারা, কিন্তু মিতার মুখে এই দৃঢ়তা, এই কাঠিন্য কোনো দিন দেখেনি সে। রাজি না হয়ে আর উপায় থাকলো না তার। দেখতে দেখতে কিভাবে যেন 6 মাস কেটে গেল। কেকস অ্যান্ড বেকস এখন রমরমিয়ে চলছে। লাভের মুখ দেখতে শুরু করেছে বিজয় আর মিতা। আসলে কোয়ালিটির সঙ্গে কখনো কোনো আপোষ করে না তারা, সেজন্য কাস্টমাররাও খুব সন্তুষ্ট। তবে এই 6 মাস শুধু কাজ ছাড়া আর অন্য কোনো কিছু নিয়ে কথা হয়নি বিজয় আর মিতার মধ্যে। কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে তাদের জীবনটা। সকাল থেকে কোনো মতে প্রাত্যহিক কাজকর্ম সেরে দোকানে ছোটা, সারা দিন কাস্টমারদের মন জুগিয়ে কাজ করে চলা, চা কফি বানানো, স্টক আপডেট করা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আবার রাত হলে দোকান বন্ধ করে এসে ক্লান্ত শরীরে যা হোক একটু কিছু বানিয়ে খেয়ে শুয়ে পড়া। এবার বিবাহবার্ষিকী এসে পড়ল তাদের। সকালে কাজে বেরোনোর আগে মিতার হাত ধরে বিজয় বলল, আজকের দিনে যদি তোমার কাছে কিছু চাই, দেবে আমাকে? অবশ্যই, তোমাকে না দেওয়ার মতো কিছুই নেই, বলো কি চাও? আমার পুরনো মিতাকে ফিরিয়ে দেবে আমাকে, সেই হাসি খুশি ভরা মিতাকে। শুকনো হাসি বিজয়ের মুখে। ছলছল চোখে তাকে জড়িয়ে ধরল মিতা। আবেগরুদ্ধ গলায় বলল, জীবনের মূল্য খুঁজতে গিয়ে আমি বোধহয় কোথাও নিজেকে হারিয়ে ফেলেছি বিজয়। মিস্টার দত্ত যেদিন তোমার চাকরির বিনিময়ে আমার সঙ্গে রাত কাটাতে চাইলেন, সেদিন বুঝলাম বাইরের পৃথিবীর কাছে আমার শরীরটা দামি হলেও আমার মনের বা আমার যোগ্যতার, কিংবা বলা ভালো আমার মনুষ্যত্বের কোনো দাম নেই, একেবারে জিরো। হয়তো আমাদের মতো গরিব লোকেদের জীবনেরই কোনো দাম নেই, জিরো। আজকে দেখো, সেই জিরো থেকেই শুরু করেছি আমরা। আজ আমাদের কাছ থেকে একটা সুন্দর জীবন কাটানোর মতো সব কিছু আছে। কারো দয়াই নয়, কোনো অন্যায়ের পথেও নয়। জিরো থেকে শুরু করে শুধু পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আর কেউ আমাদেরকে ওরকমভাবে অপমান করতে পারবে না, বলো? মিতার কথা শুনে চোখে জল চলে এলো বিজয়ের। বুঝতে পারল সেদিনের সেই অপমান এখনো ভুলতে পারেনি মিতা। সস্নেহে মিতার মাথায় হাত বুলিয়ে সে বলল, না মিতা, যারা সত্যের পথে আর ন্যায়ের পথে থাকে ভগবান তাদের সহায় হন, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে না। তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখবে এবার সব কিছু ভালো হবে। চলো, আর দুশ্চিন্তা না করে আগের মতো জীবনটা উপভোগ করি। আমাদের নতুন ফ্যামিলি মেম্বার আনার স্বপ্ন ও তার সাথে আরও যা যা স্বপ্ন আমরা একসময় একসঙ্গে দেখেছিলাম, সব পূরণ করার দিন এসেছে এবার। নাও, চোখ মুছো এবার। চোখের জল মুছে
বিজয়ের বুকে মুখ গুঁজে আরও খানিকক্ষণ দাঁড়িয়ে রইল মিতা। পরিচিত শরীরের ঘ্রাণ নিতে নিতে অনেক দিন পর মনটা ভীষণ হালকা লাগলো তার।